আপনাদের ঘুরে দেখাবো অফবিট বোলপুর। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তো আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। তো তার জন্য আমরা সকালবেলায় নৈহাটি থেকে মাতারা এক্সপ্রেস ধরবো, যেটা 7টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসে এবং নৈহাটিতে টাইম হচ্ছে 8টা 8। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, আর আধ ঘন্টা পর ট্রেন এন্ট্রি করবে। মাতারা এক্সপ্রেস নির্ধারিত টাইমেই ঢুকে গেছে নৈহাটি স্টেশনে। আমরা জেনারেলে উঠবো, এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নিয়েছি। দেখছেন কীরকম ভিড় রয়েছে। ঘড়িতে বাজে 11টা 10, আর আমরা মাতারা এক্সপ্রেস ধরে নামলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন। যদিও এখানে নামার কথা ছিল 10টা 28, কিন্তু ট্রেনটা অসম্ভব লেট করেছে। লেট করার জন্য 11টা 10-এ আমরা নামলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। হ্যাঁ, তো বোলপুর স্টেশনের বাইরে আসলাম, আর আজকে দেখুন বোলপুর স্টেশনের বাইরে কীরকম ভিড় রয়েছে। সকাল সকাল আমরা একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি একটা রোড সাইডে একটা হোটেল থেকে। কচুরি আর ঘুগনি আছে আমাদের 4 পিস করে। না, তবে এখন শেষ সময় আমরা 3 পিস করে নিয়েছি, তাহলে সবাই মিলে পাবো, নাহলে 4 পিস নিয়ে একজন শর্ট হয়ে যেত। আর বেগুনি নিয়েছি স্পেশাল, সকাল সকাল বেগুনি খাওয়ার মজাই আলাদা। আমরা সাধারণত শান্তিনিকেতন বলতে বুঝি খোয়াইয়ের হাট, তারপর শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস, সৃজনী শিল্পগ্রাম, এরকম আরও অনেক কিছু। কিন্তু এইবারের ভিডিওতে আমরা তুলে ধরব অফবিট শান্তিনিকেতন। একদমই ঠিক শুনছেন, অফবিট শান্তিনিকেতন। যে শান্তিনিকেতনের খোঁজ অনেকেই জানে না বা অনেকেই রাখে না। ইতিহাসের পাতা উল্টালে যেই শান্তিনিকেতনের নাম বেরিয়ে আসে, সেই শান্তিনিকেতন আজকে ঘুরিয়ে দেখাবো আমরা। যেখানে ইতিহাস নিজে থেকেই কথা বলে, যেখানে হয়তো মানুষের আনাগোনা নেই, কেবল আছে অতীতের ফিসফিসানি। আজকে আমরা ঘুরে দেখাবো সেই অফবিট শান্তিনিকেতনের বেশ কিছু অংশ। তো শান্তিনিকেতনের এই পর্বে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অজয় নদীর তীরে রায়পুর ও সুপুর বলে দুটি গ্রামে। দেখাবো সেখানকার কিছু অজানা ইতিহাস, ঘুরে দেখব, এবং তার সাথে সাথে আমরাও নিজেরাও ফিল করব সেই অজানা ইতিহাসগুলোকে। তো আমরা এগিয়ে চলেছি একটা টোটো ধরে। আমরা বোলপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, ভাড়া নিচ্ছে 600 টাকা, এবং আমাদের এই সব কিছুই কিন্তু ঘুরিয়ে দেখাবে। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করি আমাদের অফবিট শান্তিনিকেতনের এই ভ্রমণ পর্ব। এক্ষুনি বলছিলাম অফবিট বোলপুর। হ্যাঁ, আমরা আছি এখন অফবিট বোলপুরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়পুর গ্রাম। বোলপুর থেকে আধ ঘন্টা 35 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম এই রায়পুর গ্রামে। 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স এই রায়পুর গ্রামে। আর এই রায়পুর গ্রামে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই রায়পুর জমিদার বাড়িতে। রায়পুর জমিদার বাড়ি নাম শুনেছেন কিনা জানি না, সুরুল জমিদার বাড়ির নাম তো অনেক শোনা যায়। এই হচ্ছে রায়পুর জমিদার বাড়ি।
প্রায় 300 বছর প্রাচীন এই ভগ্নপ্রায় জমিদার বাড়ি এক বুক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলেন বোলপুরের অজয় নদীর তীরে আদমপুর নামক এই অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করত। অজয় নদে বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায়চৌধুরীরাও উত্তরের দিকের জমিদারিতে উঠে এসে নতুন করে বসতি স্থাপন করতে আরম্ভ করে, যে জায়গার নাম বর্তমানে রায়পুর। এরপর ধীরে ধীরে জমিদারি বিস্তৃত হতে থাকে রায়চৌধুরীদের। ভারতের বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী। এই খুশিতে সম্রাট আলীবর্দী খাঁ তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন 1000 টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে 1000 বিঘা জমি। এই রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস করা শুরু করেন। আবার অনেক স্থানীয়রাই বলেন 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদি পুরুষ লালচাঁদ দে অজয় নদীর তীরে এই ছোট্ট গ্রাম রায়পুরে চলে আসেন। এখানে আসবার পর সচেষ্টায় ব্যবসা দাঁড় করানোর উদ্যোগ নিয়ে তিনি প্রায় 1000 তন্তুবাইকে নিয়ে এসে কাজে যুক্ত করেন। 1770 সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে আস্তে আস্তে এই রায়পুর গ্রামের স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ। এর পরবর্তীকালে এই পরিবারের আরেক রাশভারী ব্যক্তি বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকেই প্রাচীনকালের আদমপুর পরবর্তীকালে রায়পুর নামে পরিচিতি লাভ করে। এরপর সিনহারা বা সিংহরাই এই অঞ্চলে রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন। এই পরিবারের অন্যতম স্বনামধন্য ব্যক্তি ছিলেন স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। বাড়িতে না জানিয়ে দুই ভাই মিলে চুপি চুপি বিলেত যাত্রা করার পর 1886 সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন তিনি। এরপর 1915 সালের 27 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে সত্যেন্দ্র প্রসন্ন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং 1919 সালে ব্রিটেনের সংসদ হাউস অব লর্ডসের ভারতীয় সদস্য হন। এরপর 1920 সালে বিহার উড়িষ্যার গভর্নর পদে নিযুক্ত হলে তৎকালীন সরকার বাহাদুরের তরফ থেকে তাকে নাইট উপাধিও দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যেই সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরিচিত হন লর্ড সিনহা নামে এবং ব্রিটিশ সরকার তাকে রায়পুরের রাজা হিসেবে ঘোষণা করে। শোনা যায় 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে একটি ছাতিম গাছের নিচে ধ্যানের জন্য বসেছিলেন এবং অতুলনীয় শান্তি আবিষ্কার করেছিলেন। তিনি গাছের চারপাশের জমিটি কিনে শান্তিনিকেতনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জমিটি ছিল তৎকালীন রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের, যিনি বোলপুর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত রায়পুর গ্রামে বসবাস করতেন। স্থানীয় বিশ্বাস অনুসারে সিংহরা দেবেন্দ্রনাথকে 1 টাকার প্রতীকী মূল্যে জমিটি দিয়েছিলেন। দেবেন্দ্রনাথ নতুন অধিগ্রহণ করা জমিতে একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন শান্তিনিকেতন। তার প্রসিদ্ধ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের অধীনেই অঞ্চলটি একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয়। বহু সুপ্রাচীন এই রায়পুর জমিদার বাড়ি এবং অনেক ইতিহাস এর বুকে জমে আছে। আপনারা এখানে আসলে সেই ইতিহাসগুলো একের পর এক অনুভব করতে পারবেন, ছুঁয়ে দেখতে পারবেন এবং শব্দ শুনতে পারবেন সেই সব অতীতের ধ্বনির।
সঙ্গেই রয়েছে নাট মন্দির। রায়পুর জমিদার বাড়ি দেখে আমরা রায়পুর থেকে বেরিয়ে এসে চলে এসেছি নূরপুর। আর নূরপুরে এবার আমাদের দর্শনীয় বস্তু হচ্ছে এই জোড়া শিব মন্দির। টেরাকোটার কাজ করা এই জোড়া শিব মন্দির কিন্তু এই বোলপুর অফবিটের আরেকটি আকর্ষণ। দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই রয়েছে এই জোড়া শিব মন্দির। নূরপুরে একদম রাস্তার ওপরেই রয়েছে এই জোড়া শিব মন্দির। দুটোতেই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ স্থাপিত। আমরা ঢুকে দেখব। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদিত রয়েছে এই মন্দিরের গায়েগুলোতে। কিছু অংশ ক্ষয়ে গেছে, কিছু অংশ কিন্তু আজও অমলিন রয়েছে। দেখুন, এই যে কৃষ্ণ ননি চুরি করছে, মা শাসন করছে, এইখানে রয়েছে বরাহ অবতার, এইখানে পৌরাণিক কাহিনী রয়েছে, এখানে যে বিভিন্ন অবতারগুলো সেগুলো ফুটিয়ে তোলা রয়েছে। আর মন্দিরের দরজাটা দেখুন, এর ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যেগুলো নিত্য পূজিত হয়। এর ঠিক পাশেই জোড়া যে শিব মন্দির রয়েছে, এখানেও কাজটা কিন্তু এইখানে তুলনামূলক কাজ কম, কিন্তু এখানে দেখুন কাজ কিন্তু তুলনামূলক অনেক বেশি ফুটে রয়েছে এবং কাজ অনেক বেশি। বাংলার যে প্রাচীন মন্দির শৈলীগুলি রয়েছে সেই মন্দির শৈলীর মধ্যে কিন্তু এই যে টেরাকোটার কাজ, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত এখানে পরিষ্কারভাবে চিত্রিত রয়েছে। কিন্তু বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তি, বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদিত রয়েছে এবং কলকাগুলোর ডিজাইন দেখুন কি সুন্দর করে এখনো কিন্তু রয়েছে। এখানেও কিন্তু শিব পাথরের যে কোষ্ঠী মূর্তি রয়েছে এবং এইটা হচ্ছে বীরভূমের অফবিট বা বোলপুরের অফবিট জোড়া শিব মন্দির, যেটা জোড়া শিব মন্দির থেকে আরেকটু এগোলেই আমরা দেখতে পাবেন এই শ্যামরাই জিউর মন্দির। এই মন্দিরে রাধাকৃষ্ণ পূজিত হয়, কিন্তু বর্তমানে দুপুর হয়ে গেছে, তাই জন্য মন্দির এখন বন্ধ, আবার 4টের পর খুলবে। কিন্তু এটিও একটি প্রাচীন মন্দির এবং আমাদের যে অফবিট বোলপুরের এটিও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এটা হচ্ছে শ্যামরাই জিউর মন্দির এবং এখানে কিন্তু আপনারা আসতে পারেন। বর্তমানে মন্দিরের গেট বন্ধ রয়েছে দুপুর হয়েছে বলে। শ্যামরাই মন্দিরের থেকে আরেকটু এগিয়ে আমরা চলে এসেছি যে প্রাচীন শ্যামরায়ের মন্দিরটি ছিল সেখানে। এটি বর্তমানে এখন ধ্বংসাবশেষ।
এটাই ছিল হচ্ছে শ্যামরায়ের মন্দির, ওইটা নতুন, তাই ভাবছি মেলাতে পারছি না। এটাই ছিল আমরা যে শ্যামরায়ের মন্দিরটা দিলাম, এটা একদম ঠিক সামনে, মানে এই শ্যামরায়ের মন্দির, আর ওইটা হচ্ছে আমরা যে শ্যামরায়ের মন্দিরটা দেখলাম সেটা। কিন্তু পুরোনো কালে এটাই কিন্তু শ্যামরায়ের মন্দির ছিল, প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিছুই আর অবশিষ্ট নেই, তো অবশেষে পরিণত হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো, তার মধ্যে কিন্তু নিঃসন্দেহে একটি খুবই উৎকৃষ্ট একটা মন্দিরের নিদর্শন। আর দিক থেকে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সুন্দর ছিল মন্দিরটা। এক সময় এখানেই রাধাকৃষ্ণ পূজিত হতো, আজ কিন্তু কালের নিয়মে সবই নষ্ট হয়ে গেছে বা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখুন এই সময় এইগুলোতে এক সময় হয়তো কাজ ছিল, এখানে টেরাকোটার কাজ ছিল, কিন্তু বর্তমানে আর কিছুই নেই, সব একদম ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। অবস্থা দেখুন, দেওয়ালে কিছু নেই, সব ফাঁকা নিশ্চিহ্ন হয়ে গেছে দেওয়াল। হয়তো আর কিছুদিন পর আসলে এই মন্দিরটাও দেখতে পাবেন না। এত সুন্দর একটা মন্দির, যেটাকে সংরক্ষণ করলে খুব সুন্দর লাগতো দেখতে, সেটাও হয়তো আর কিছুদিন পর দেখা যাবে। বলে বাড়ি আমার ভাঙনধারা অজয় নদীর তীরে। এই কবিতাটা আমি ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু তখন অজয় নদী সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আজকে এই দেখছি আমি অজয় নদী, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অজয় নদীর উপর, যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর, আর এই হচ্ছে অজয় নদী। এই অজয় নদী দেখুন, পলি পড়ে সেখানে চাষ হচ্ছে, দূরে সর্ষের চাষ হচ্ছে, আর এই হচ্ছে অজয় নদী। এই অজয় নদীর ওপর মানে যানবাহনের ব্রিজ, আর ওটা হচ্ছে ট্রেনের ব্রিজ। অনেকে স্নান করছে, এই হচ্ছে অজয় নদী। আস্তে আস্তে সূর্য কিন্তু পশ্চিম আকাশের দিকে ঢলতে আরম্ভ করেছে, আর আমাদের অফবিট বোলপুরের ট্যুর কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখনো চলছে অফবিট বোলপুর। এরপর আমরা চলে এসেছি হাটেশ্বরী মন্দির। এটা হচ্ছে হাটেশ্বরী মন্দির, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে আরও একটি শিব মন্দির। দুপুরবেলার জন্য এখানে কিন্তু এখন বন্ধ, কিন্তু এটাও কিন্তু একটি শিব মন্দির। দেখুন বাংলার যে প্রাচীন শিল্প, মন্দিরের যে স্থাপত্য রীতি, সেই অনুসরণ করেও কিন্তু এখানে একটি শিব মন্দির স্থাপিত হয়েছে। এটি একটু ভেতরে, গ্রামের ভেতরে, এটি কিন্তু খুব সুন্দর একটি জায়গা। যদিও এখানে এক সময় দেখুন, একটু উঠে দেখায়, এই যে জায়গাগুলোতে দেখছেন, এইগুলো কিন্তু একসময় টেরাকোটার কাজ ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু রিনোভেশন বলুন বা রিনোভেশনের পদ্ধতির অভাব, সব কিন্তু মুছে গেছে, কোনো কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আগে কিন্তু একসময় যে প্রাচীন যে পৌরাণিক কাহিনীগুলো, সেগুলো কিন্তু বর্ণনা ছিল, টেরাকোটার কাজ ছিল, সেগুলো কিন্তু প্লাস্টার করে, রং করে সব মুছে দিয়েছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। ফলে এখানে একটা স্থাপত্যের মৃত্যু ঘটেছে, এটা আমরা বলতেই পারি। যে
স্থাপত্য এক সময় বহু কষ্ট করে তৈরি করা হয়েছিল, সেইগুলো কিন্তু রং আর প্লাস্টার করে পুরো তার অপমৃত্যু ঘটেছে এই জায়গায়। তো এই হচ্ছে হাটেশ্বরী শিব মন্দির। এবার আমরা যাব অফবিট বোলপুর দেখতে দেখতে সুরতেশ্বর শিব মন্দির। আমরা চলে এসেছি সুরতেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে, আর এই হচ্ছে সুরতেশ্বর শিব মন্দিরের গেট। আর আমরা এখন ঢুকবো সুরতেশ্বর শিব মন্দিরে। এটা 3টের সময় গেট বন্ধ হয়ে যায়, সকাল 7টায় খোলে, আবার 1টা থেকে 3টে পর্যন্ত গেট বন্ধ থাকে। জাস্ট 3:10 বাজে আর আমরা এখন গেটে ঢুকলাম। অনেকটা বড় এরিয়া জুড়ে এই শিব মন্দিরটা। খুবই জাগ্রত মন্দিরগুলির মধ্যে সুরতেশ্বর শিব মন্দির একটি জাগ্রত শিব মন্দির। এখানে দেবাদিদেব মহাদেব পূজিত হন এবং এই জায়গায় কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই দূরে লেডিস টয়লেট দেখা যাচ্ছে। দেখছেন সুরতেশ্বর এই শিব মন্দিরের যে এলাকাটা কতটা বড় এরিয়া জুড়ে, এবং এখানে একটা অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, নিম গাছ রয়েছে। পুকুরের সামনেই দেবাদিদেব মহাদেবের একটা সুন্দর মূর্তি রয়েছে। এই হচ্ছে সুরতেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে দুর্গা দালান, বিমল সিংহ স্মৃতি দুর্গা মন্দির। এখানেই কিন্তু ভিতরে রয়েছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ পূজিত হয় কিন্তু এখানে। সতেরো বছর। আমাদের আজকে যে অফবিট বোলপুরের ট্যুরটা করলাম, সেই অফবিট বোলপুরের ট্যুরটা এই দাদার সাথে করলাম আজকে। দাদা টোটোতে করে ঘুরলাম। তো এখন আমরা এই টোটো থেকে নেমে যাব, তো দাদার সাথে একটু কথা বলে নিই। তো দাদা, তোমার নামটা একটু বলো। শেখ সিরাজ। শেখ সিরাজ, আচ্ছা। তো হচ্ছে তুমি এখানটায় যে টোটোতে ঘোরা, শান্তিনিকেতনে কি কি ঘোরার মতো জায়গা আছে? বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন ঘোরা আছে, রবীন্দ্রনাথ আছে, তারপরে সৃজন আছে, তারপর ডিয়ার পার্ক আছে। আচ্ছা। অনেক। আর তাহলে তারপর ওই যে বুদ্ধ মূর্তি, তারপর হচ্ছে যে আদিবাসী গ্রাম, ওইগুলো রয়েছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, খয়ের হাট রয়েছে, তারপর রবীন্দ্র মিউজিয়াম রয়েছে, তাই তো? আচ্ছা, এইগুলো মোটামুটি ঘোরাতে তুমি কত টাকা নাও? এগুলো ঘোরাতে আমরা নিয়ে যেমন মানে ছেলে চাপা আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একা হলে সেরকম চার্জ হয়, আবার মোটামুটি কত টাকা থেকে? 700-800 টাকা থেকে শুরু? 700 টাকা থেকে। আচ্ছা, বেশ। আচ্ছা, আর আমরা যে আজকে অফবিট যে ট্যুরটা করলাম, অফবিটে যে ঘুরে বেড়ালাম, সেটার জন্য তুমি কত টাকা নাও সেটাও বলে দাও একসাথে। আজকে যে আমরা ঘুরলাম সেটার জন্য কত টাকা নেবে একটু, সেটাও নিশ্চয়ই 700-800 টাকা। 700 টাকা। তো আমরা দুজন আছি বলে একটু কম পড়লো, কিন্তু মোটামুটি চার্জ কিন্তু 700-800 টাকা করে। তো দাদার নাম্বারটা একটু বলো। 70, হ্যাঁ, 29, 23, 50, 92। 70, 29, 23, 50, 92। তার মানে 7029235092, তাই তো? বেশ, তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে তোমরা ঘুরতে আসতে পারো। দাদা কিন্তু যথেষ্ট ভালো করে আমাদের সারা দিন ঘুরিয়েছে, এবং কোনো জায়গায় একটু বলেনি যে আমরা বেশিক্ষণ দেরি করছি, এই রকম যে সমস্যা, এইগুলো কিন্তু কোনোটাই দাদার সাথে হয়নি। তো তোমরা ঘুরতে আসতে পারো। তো আমাদের অফবিট বোলপুরের যে পর্ব আজ এখানেই শেষ হলো। তো এখনকার মতো আমাদের টোটো কিন্তু এখানেই নামিয়ে দেবে, আমাদের যে বোলপুর স্টেশনের বাইরে নামিয়ে দিয়ে চলে যাবে। আমরা এর